This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাল টিনটিন পা রাখল আমেরিকায়। গন্তব্য তার শিকাগো শহরে তখন মাফিয়া রাজ চরমে। এতটাই দাপট মাফিয়াদের যে পুলিশ পর্যন্ত তাদের স্যালিউট করে। শিকাগোয় টিনটিন যে মাফিয়া রাজ দেখেছিল, আজকের সাংবাদিকও কি তাই দেখছেন? এ কথা তো না বললেই নয়। শিকাগোয় মাফিয়াদের দেখে সেখানকার পুলিশ স্যালুট করত। বাংলার সাংবাদিকরা কি দেখছেন? যা দেখছেন তাতে টিনটিনের থেকে আমাদের অবস্থা আরও খারাপ বলেই তো মনে হচ্ছে। বাংলার পুলিশের অবস্থা ওই শিকাগোর পুলিশের থেকেও মনে হচ্ছে খারাপ না, করুণ বলতে পারে। কারণ এখানে গুন্ডারা পুলিশকে ছুরি মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। তো এটাই তো দেখলেন আজকের খবর তো এটাই। এই উত্তর দিনাজপুরের চোপড়ায় অপহরণে অভিযুক্তদের ধরতে গেছিল পুলিশ। যাকে অপহরণ করানো হয়েছে তাকে ছাড়াতে গেছিলেন। গুন্ডারা পুলিশকে বুঝিয়ে দিয়েছে সিনেমার ডায়ালগের মতো, আপনি অকাদ মে রহো। সেই কবে জানেন তো, আমরা আপনাদের সাথে বলেছিলাম আগে বিভিন্ন সময় যে কবি তুষার রায় লিখেছিলেন, পুলিশ ওরে পুলিশ, কবির কাছে আসার আগে টুপিটা তোর খুলিস। আজকে ভাবি জানেন, কবি মানুষ ছিলেন তো তুষার রায়, তাই পুলিশকে অনুরোধ করেছিলেন। গোটা ব্যাপারটার মধ্যে একটা অনুরোধের টোন ছিল আর কি। কিন্তু গুন্ডারা, তারা তো কবি না, তাদের টিমোশন কম, কাঠখোট্টা লোক আর কি। দু চারটে লাশ ঠাস ফেলতে যাদের হাত কাঁপে না, তাদের আবার ইমোশন থাকে নাকি। তাই তারা ও সমস্ত অনুরোধ উপরোধের একদম ধারেনি। পুলিশ তাদের ধরতে গেছে, এটা তো অপরাধ, এই অপরাধের মাফ হয় নাকি? ব্যাস পুলিশকে একদম ছুরি মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর মেরেছে বলেই আমরা জানতে পেরেছি যার নাম দিল মোহাম্মদ, তার হৃদয় আসলে পাষাণের মতো। অবশ্য পাষাণ না হলে কি আর এরকম গুন্ডা হওয়া যায়? এরকম দোর্দণ্ড প্রতাপ ব্যাপার তো। এই দিল মোহাম্মদের নাকি আদপে একটা সুদের কারবার আছে, মানে সুদের কারবারি, লোকজনকে টাকা পয়সা ধার দিয়ে মোটা সুদ নেয় আর কি। চোপড়ার এরকমই এক বাসিন্দা দিলের কাছ থেকে চড়া সুদে নাকি টাকা ধার করেছিলেন, কিন্তু ওই যা হয়, কিছুদিন ধরে ঠিকমতো লোনের ইএমআই দিতে পারছিলেন না। এই দোষে ওই ভদ্রলোককে নাকি দিল মোহাম্মদ অপহরণ করেছিল। এ পর্যন্ত ব্যাপারটা একদম দিল মোহাম্মদের ছক মতো ছিল। তারপরে যেটা হয়েছিল সেটা তার সিলেবাসে ছিল না, বা তার কোথাও গিয়ে তার ধৈর্যের যে একটা লেভেল আছে তার মধ্যে ছিল না, জানেন তো। কারণ কোথাও গিয়ে একজনকে দিল মোহাম্মদের লোকেরা অপহরণ করেছে, এই খবরটা পুলিশের কাছে যখন গেছিল, পুলিশ হঠাৎ করে ভাবে যে অপহৃতকে তো উদ্ধার করতে হবে। তারা অপহৃতকে উদ্ধার করতে চলে যায়। এবার এই পর্যন্ত শুনে আপনারা বলতে পারেন যে এর সঙ্গে দিল মোহাম্মদের ধৈর্যের কি আর কোনো সম্পর্ক আছে নাকি? পুলিশ তো ঠিক কাজই করেছে। পুলিশ তো আমাদের রক্ষক, আমাদের রক্ষা করাটাই তো পুলিশের কাজ। তো পুলিশ একজন অপহৃতকে উদ্ধার করতে গেছে, ঠিক করেছে না? আপনারা একদম ঠিক বলছেন, আপনারা ভুল বলছেন না। এটা একসঙ্গে সত্যি, ঠিকও বলছেন না, ভুলও বলছেন না। দেখুন, সারা দেশে এরকম আইন চলতে পারে সব জায়গায়, এটাই হওয়ার কথা, তাই আপনারা ঠিক ভেবেছেন। কিন্তু চোপড়ায় আলাদা আইন চলে। এটাই শিব ঠাকুরের আপন দেশে যেরকম আইন কানুন সব বনেছে, খানিকটা সেরকম। ভুল বললাম, এই চোপড়া শিব ঠাকুরের দেশ হতে যাবে কেন? চোপড়া তো তাজবুল হক মানে জেসিবির দেশ। ব্যাপার আছে একটা, পুলিশের বোঝা উচিত ছিল। কলকাতা লন্ডন হতে পারুক চাই না পারুক, এই চোপড়া শিকাগো একদম হয়ে গেছে। এখানে পুলিশের আইন নয়, আমাদের ওই বিসব আইপিসি এই সমস্ত এসব কিছু না। ন্যায় সংহিতা ভুলে যান। এখানে জেসিবি বা দিল মোহাম্মদের কানুন চলে।
পুলিশের বোঝা উচিত ছিল, জানেন তো, যে চোপড়ায় সমস্ত আবেদন নিবেদন কেউ করেন, এখানে কবি নেই, এখানে একটাই দস্তুর। সেই আগেকার দিনের, সেই যখন আমরা সেই হলিউডের সিনেমাগুলোতে দেখতাম না, কাউবয় টুপি মাথায় দিয়ে ক্লিন্ট ইস্টউড যাচ্ছে, ঠাই ঠাই ঠাই, মারো মরো, এরকম একটা কাউবয় কালচার আর কি। এখানেও ঠিক সেরকম, মারাটাই দস্তুর। আপনারা জানেন, সেটা জানার পরেও কি করে আপনারা এখানে এরকম একটা ভেবে ফেলেছিলেন বলুন তো? এই জন্যই বললাম, গোটা দেশের ক্ষেত্রে আপনাদের ভাবনাটা সত্যি হতে পারে, কিন্তু চোপড়ার ক্ষেত্রে আপনাদের ধারণাটা ভুল। সিরিয়াসলি, আপনারা দেখেছিলেন তো সেই জেসিবি রাস্তায় ফেলে ওই যুগলকে কীরকম মারধর করেছিল। মার মানে মার, এক মহিলাকে শপাত করে বেত মারার মতো করে লাঠি দিয়ে সেদিন পিটেছিল জেসিবি। চারপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখেছিল, কেউ কিচ্ছু করেনি না, কেউ কিছু শুধু ভিডিও করেছিল। সেদিনই পুলিশের বোঝা উচিত ছিল কিন্তু যে এই চোপড়ার মাটি দুর্জয় ঘাটি, এখানে ন্যায়াধীশ পুলিশ নয়, এখানকার ন্যায়াধীশ আসলে ওই জেসিবির মতো দুষ্কৃতীরা, যারা নিজেদের পুলিশের থেকেও অনেক বড়, অনেক দক্ষ আইন প্রণেতা বলে মনে করে। এবার ভাবুন, যারা নিজেদের আইনটাকে মনে করে আমাদের দেশের আইনের থেকেও অনেক ওপরে, যারা মনে করে যে তারা পুলিশের থেকেও অনেক বড় আইন প্রণেতা, তাদের সামনে যদি পুলিশ খামোকা আইন রক্ষক সাজতে যায়, তাদের ইগোতে লাগবে না? তাহলে তারা পুলিশকে খানিকটা তাদের জায়গাটা সমঝে দেবে, বুঝিয়ে দেবে না, এটাই হচ্ছে তোমার জায়গা, বাড়াবাড়ি করো না। আর পুলিশ হয়ে এত বড় ভুল করছো, শাস্তি তো পেতেই হবে। এটা বেশ জবরদস্ত মানসিকতা। এই মানসিকতার ফল টের পেয়ে গেছে পুলিশ। 30শে জুনের এই ছবিটা খেয়াল করুন। তাজমুল হক ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছিল চোপড়া থানা, কিন্তু জেসিবিকে নিজেদের থানায় রাখার সাহসই পায়নি পুলিশ। নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়। সেদিনই প্রশ্ন উঠেছিল, দুষ্কৃতীকে কেন ভয় পাবে পুলিশ? চোপড়ায় দুষ্কৃতী রাজ যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল বুধবার রাতে। অপহরণে অভিযুক্তদের ধরতে গিয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো 5 পুলিশ কর্মীকে। ঘটনা চোপড়ার আমতলা এলাকার। কেন মার খেল পুলিশ? ছেলেদের নিয়ে দিল মোহাম্মদের সুদের কারবার। এক ব্যক্তি টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ। ওই ব্যক্তিকে অপহরণ করে দিল মোহাম্মদের দলবল। বুধবার রাতে দিল মোহাম্মদকে ধরতে গেলে আক্রান্ত হয় পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পুলিশ কর্মীদের। জখম হন এক এসআই, এক এএসআই, 2 কনস্টেবল এবং পুলিশের গাড়ির চালক। গুরুতর জখম পুলিশ কর্মীদের শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, আমি যেটা শুনতে পাচ্ছি। তারপরে পুলিশ আপনি নিজের হিসাবে রেড চালাচ্ছে। কার বাড়িতে? দিল মোহাম্মদের বাড়ি। কালকে রাতে শুনলাম যে দিল মোহাম্মদের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা তেরোয়ার নিয়ে এসেছে, আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কমব্যাট ফোর্স নিয়ে আমতলা গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্ত দিল মোহাম্মদের বড় ছেলে, মেয়ে ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুধু দিল মোহাম্মদের দাপট নয়, জেলে থাকা জেসিবির বাহিনীও চোপড়ায় দুষ্কৃতী রাজ চালিয়ে যাচ্ছে। চোপড়ার কালিকাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে জেসিবি বাহিনীর হাতে মার খাওয়ার অভিযোগ এক শ্রমিকের। টাকা দিতে পারবো না, তার জন্য আমার সবাই বন্দুক দিয়ে মারামারি করতে হবে। টাকাটা তুমি পাইতা কার কাছে? ঠিকাদারের কাছে পাইতে। কি নাম ঠিকাদার? ওর কাছে জমশেদ। অবশ্য যে জেলায় পুলিশই আক্রান্ত, সেখানে শ্রমিক তো কোন ছাড়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এইবার ঠিক আছে, যে শ্রমিককে জেসিবির দল মারধর করেছে, তিনি নিশ্চয়ই এখন ভাবছেন যে তার কপালটা অনেক ভালো। তার কপালটা ভালো বলেই ওই জেসিবির হাতে পুড়েছিলেন। জেসিবির পোষা গুন্ডারা তার পেট ফুঁড়ে দেয়নি, জাস্ট মারধর করে ছেড়ে দিয়েছে। এবার পুলিশের তো সেরকম কপাল ছিল না। আর পুলিশ যেখানে নিজেরাই আক্রান্ত, সেখানে জনতার জীবনের কতটা দাম সেটা নিয়ে খোঁজখবর করে কোনো লাভ আছে নাকি?
আজই আরেকটা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে, জানেন তো, এই জলপাইগুড়িতে এক সন্দেহভাজন গাড়ি দেখে পুলিশ ধাওয়া করেছিল। মনে হয়েছিল যে কিছু একটা গণ্ডগোল আছে, ভেবেছিল ঠিকই, ওরা ডাকাতি করতেই এসেছিল সোনার দোকানে। তার পুলিশ ধাওয়া করেছে দেখে দুষ্কৃতীরা গুলি চালায়। এবার হিসেবগুলো পরপর দেখুন, উত্তরবঙ্গেরই একই জায়গায় 2 জায়গায় পুলিশ আক্রান্ত। কোথাও চোপড়ায় পুলিশকে কোপানো হচ্ছে, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। একদিনে একটা নয়, তার মানে দুটো ঘটনা ঘটেছে, আর দুটো জায়গারই বিষয়টা এক, পুলিশের ওপর হামলা হয়েছে। দেখুন, এই দুটো ঘটনাকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখতে চাইলেও দেখতে পারবেন না। আপনাদের জন্য তথ্য ঘাটতে গিয়ে কি দেখলাম জানেন? পুরনো তথ্য দেখলাম শুধু এই 2024 সালেই, শুধু এই বছরেই চোপড়ার ঘটনাটা ঘটলে রাজ্যের 8 জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে। তার মধ্যে যেরকম কলকাতা আছে, তেমনই 2 24 পরগনা আছে। তার মধ্যে আপনাদের মনে আছে এই শাহজাহানের এলাকা, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছিল। তার মধ্যে আরেকটা জায়গায় গিয়ে ওই সাদ্দাম টাদ্দামকে ধরতে গিয়ে সেখানে তো গুলি চলেছে তাদের ওপর। মেদিনীপুর আছে, মুর্শিদাবাদ আছে, উত্তর দিনাজপুর আছে। মানে দুষ্কৃতীরা কিন্তু গর্ব করে বলতে পারে আমাদের এটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে। রাজ্যের দিকে দিকে আমরা পুলিশকে হামলার শিকার বানিয়ে দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে তার মানে পুলিশ রাজ্যের দিকে দিকে কীরকম কড়া চ্যালেঞ্জের সামনে পড়ছে, বুঝতে পারছেন? কাজটা কঠিন, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটছে, 7 মাসের মধ্যে 8 বার যখন পুলিশ আক্রান্ত হচ্ছে, তখন তো বুঝতে হবে যে পুলিশকে মারধরের ঘটনায় অনুপ্রেরণার কোনো অভাব নেই। অতীতে নিশ্চয়ই কেউ বা কারা পুলিশকে ধমকে চমকে এরকম দৃষ্টান্ত স্থাপন করেই রেখেছেন, যেটাকে ওই কোথাও গিয়ে উদাহরণ হিসেবে ধরে নিয়ে বা হ্যান্ডবুক হিসেবে ওগুলোকে নিয়ে গুন্ডারা সাপের 5 পা দেখছে। এখন ভাবা যায়, তারা জানে, এই সব গুন্ডারা জানে যে পুলিশকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, জানেন তো, ভক্তি করারও দরকার নেই। বরং পুলিশকে ভয় দেখালে পুলিশ ওই টেবিলের তলায় লুকোবে বা মাথায় ফাইল চাপা দেবে। এটা তারা বুঝে গেছে। কারা বোঝালো? এই যে পুলিশকে দুষ্কৃতীরা তার অকাত বুঝিয়ে দিচ্ছে। তার জন্য কে দায়ী? দেখুন, আরও একটা প্রশ্ন কি এড়িয়ে যাওয়া যাবে এরকম? পুলিশ কি নিজেরাই নিজেদের এই জায়গায় দাঁড় করিয়েছে? আমার কিন্তু মনে হয়, জানেন তো, পুলিশের এই সিচুয়েশনের জন্য তারা নিজেরাও কম দায়ী নয়। আমাকে এই সিদ্ধান্তে পৌঁছতে কে সাহায্য করেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দেখুন না, আপনারা খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে তার বিভিন্ন সভায়, প্রশাসনিক সভা, নবান্নের সভায়, সমস্ত জায়গায় তার বক্তব্যগুলো দেখুন। প্রত্যেকটা জায়গায় একাধিক ঘটনায় তিনি পুলিশের অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং ভুলে যাবেন না, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী। সুতরাং এটা খানিকটা আত্মসমালোচনার মতো ব্যাপারটা, তাই না? সবসময় নিজেকে তো সতর্ক থাকতে হয় যে আমার নিজের কি ভুল হচ্ছে। নিজের ভুলটা না হলে আমার ভুলটা আমার থেকে ভালো আর কে জানবে। হালের নমুনা ওই নবান্নের বৈঠক। পুলিশ মন্ত্রী কিন্তু একা নন, এবং এটা ভেবে যদি থাকেন যে ঠিক আছে উনি পুলিশ মন্ত্রী, পুলিশকে জানেন, ওনার নজর অত্যন্ত সজাগ, তাই জন্য তিনি পুলিশকে এরকম কোথাও গিয়ে কাঠগড়ায় তুলেছেন। এবং শুধু কাঠগড়ায় তোলার পেছনে তিনি যে পুলিশ মন্ত্রী, আত্মসমালোচনা দরকার, আত্মবিশ্লেষণ দরকার, এই বিষয়গুলো না, রাজনৈতিক একটা কারণও কাজ করছে। বিরোধীদের পায়ের তলার মাটি সরিয়ে নিতে হবে। বিরোধীরা যেটা বলবেন বা বলতে পারেন সেটা আগে ভাগে বলে দিয়ে বিরোধীদের পুরো ইস্যু লেস করে দিতে হবে। বলার মানে কোনো ইস্যু খুঁজে পাবে না বিরোধীরা, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। কিন্তু সেটা না হয় ধরে নিলাম তার প্রশাসনিক, তার রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু পুলিশ যে পুলিশের মতো কাজ করছে না, এটা তো তিনি একা নন। পুলিশের জায়গাটা যে একটু নড়বড়ে, সেটা তো আমাদের আরও একজন বুঝিয়েছেন, মদন মিত্র। আরিয়াদহে জয়ন্ত সিংয়ের ছেলেদের ওই কীর্তি ফাঁস হতেই, মানে ওখানে কীর্তি বলতে তো একটাই, তালতলা স্পোর্টিং ক্লাবে যাকে ইচ্ছে তুলে নিয়ে গিয়ে আড়ং ধুলাই দেওয়া, মানে বিভিন্ন ধরনের অত্যাচার করা আর কি।
এক্সপেরিমেন্ট হতো, একদম ওটা মানুষ সেখানে গিনিপিগ হয়ে যেত, ওদের বিভিন্ন অত্যাচারের গিনিপিগ। সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর কামারহাটির বিধায়কই কিন্তু বলেছিলেন পুলিশ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এবার দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দলের নেতা কেউ যদি পুলিশের ভূমিকায় খুশি না হন, তাহলে আমি আপনি সাধারণ মানুষ আমরা কি করে পুলিশকে বেনিফিট অফ ডাউট দিই বলুন তো? তাদের ছাড় দেওয়া যায়? তাই চোপড়ায় পুলিশ আক্রান্ত হয়েছে এই খবর পাওয়া ইস্তকখালি মনে হচ্ছে এর পেছনে পুলিশেরও খানিকটা অবদান আছে, কিছুতেই সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, শিকাগোয় মাফিয়াদের দেখে পুলিশ স্যালিউট করত, এরপর যা দিনকাল যা পরিস্থিতি দেখছি, ওই চোপড়া বা অন্য কোথাও না পুলিশকে তাই করতে হয়। প্রশাসন যদি দু চোখ বন্ধ করে দাড়িপাল্লার মতো হাতে নিয়ে একেবারে নিরপেক্ষভাবে স্ট্রংগেস্ট কঠোরতম শাসন ব্যবস্থা প্রয়োগ করে এবং লোক যাতে পুলিশকে দেখলে ভয়ে ক্রাইম বন্ধ হয়ে যায়, কিন্তু গুন্ডা বদমাশ ক্রিমিনাল যেন পুলিশকে দেখে তারা যেন হাত পা কাঁপে, তাদের যেন ভয়ে সিটিয়ে যায় এই যে এই পুলিশ এসছে, মমতা ব্যানার্জির পুলিশ, এ কাউকে রেয়াত করবে না। পুলিশ স্ট্রং হলেই সব জায়গায় গন্ডগোল মিটে যাবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সেই সিনেমাটা ছিল না সিংহাম, তাতে পুলিশ অফিসার বলতো আতা মাজি সাটাকলি, কোথাও গিয়ে মাথার তার ছিঁড়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। সেরকম এই দিল মোহাম্মদদের মাথার তারটা যাতে ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে না পৌঁছয়, মানে এই ফিউজগুলোতে যেন মোটা করে তার লাগানো হয়, তার জন্য আসল দাওয়াইটা বাতলে দিলেন মদন মিত্র। কি বললেন? পুলিশ যেন এতটাই নিরপেক্ষ হয় যে পুলিশকে দেখে গুন্ডা বদমাইশদের হাত পা কাঁপবে, তারা ভয় পাবে। মানে কামারহাটির তৃণমূল বিধায়ক, দীর্ঘদিনের বর্ষিয়ার নেতা, পুলিশকে খুব কাছ থেকে দেখেছেন, বিভিন্ন ভূমিকায় দেখেছেন, তিনি এখন প্রশাসনকে স্ট্রং আর নিরপেক্ষ দেখতে চান, পুলিশকে আরও শক্তিশালী নিরপেক্ষ দেখতে চান। মানে আশায় বাঁচে চাষা আর কি। মদন মিত্র যে কোনো আশা করতেই পারেন বা স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু এই সমস্ত কথাগুলো শুনলে না পেটের মধ্যে কিছু প্রশ্ন কিলবিল করতে থাকে। প্রথম প্রশ্ন, এটা তো আপনাদের মাথাতেও অলরেডি চলে এসছে, এই নিরপেক্ষতা, কোটানকোট নিরপেক্ষ কাকে বলে মশাই? একটা পুরোনো গল্প মনে পড়ে গেল, আপনাদের সাথে মনে নেই, হয়তো শেয়ারও করেছি, কিন্তু আজকে আরেকবার শেয়ার করার লোভ সামলাতে পারছি না। একটা লোক নদীর পাড় দিয়ে যেতে যেতে দেখলো যে নদীতে একজন ডুবে যাচ্ছে। যে লোকটা ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বলল, আরে আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও বাঁচাও। যে লোকটা পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল সে বলল, দেখো বাবা, আমি নিরপেক্ষ, আমি জলেরও না তোমারও না, বলে সে চুপচাপ হেঁটে চলে গেল। যে লোকটা ডুবে যাচ্ছিল সে ডুবে গিয়ে মরে গেল। এবার বলুন, যে লোকটা বলল নিরপেক্ষ, সে কি পরোক্ষে জলকে সাহায্য করলো না ওই লোকটাকে ডুবে যেতে দিতে, ডুবিয়ে মারতে? মানে নিরপেক্ষ হলেও সে কিন্তু একটা পক্ষ, সে একটা পক্ষকে সমর্থন করেছে, তার কাজে সমর্থন আছে। অর্থাৎ নিরপেক্ষ হলেও তারা একটা কোনো পক্ষ হয়, ওই আদতে নিরপেক্ষ বলে তার মানে কোনো কিছু হয়ই না। কাজে মদন মিত্র যতই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে বলুন, প্রশ্ন তো উঠবে, বিশুদ্ধ নিরপেক্ষতা বা শুধু নিরপেক্ষতা এইটুকুই ধরলেও সেটা কি আসলে ওই সোনার পাথর বাটি নয়? আদৌ কিছু হয়? যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো তুমি নিরপেক্ষ, যেই বেগরবাই করেছো ব্যাস অমনি তুমি বিরোধী, শত্রু, এক পেশে, পক্ষপাত দুষ্ট, দলদাস। পুলিশও কি তাই নয়? এই একই জায়গাতে পুলিশকে কি বারবার ভুগতে হচ্ছে না? ধরুন দময়ন্তী সেনের কথা,
দুর্দান্ত আইপিএস, সবাই জানতেন। তৃণমূলের প্রথম 4 বছরে দময়ন্তী সেন 5 বার বদলি হয়েছে, সেটা নিয়ে আইপিএস মহলেও নানান প্রশ্ন উঠেছে। পুলিশের ভেতরেই অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই বদলিগুলো নিরপেক্ষ তো, অর্থাৎ পুলিশের সিদ্ধান্ত নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন আছে, নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে। সেটা যে আছে সেটা তো মদন মিত্রই তুলে দিলেন। আর এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক নেতারা বা খোদ পুলিশ কর্মীরাই যদি পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান হন, তাহলে সাধারণ মানুষ কি করবে? পুলিশকে কি করে নিরপেক্ষ ভাববে? এই কয়েকদিন আগেই তো ঘটনা, এই দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে, সেখানে চুরির অভিযোগ পেয়ে পুলিশ এক যুবককে থানায় নিয়ে গেছিল বলে অভিযোগ। এবার থানায় অসুস্থ হয়ে পড়ায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ছেলেটি মারা যায়। এবার পরিবারের দাবি পুলিশটাকে এমন মারধর করেছে যুবকের মৃত্যু হয়েছে। এবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে ঢোলাহাট উত্তপ্ত হয়ে উঠেছিল। এরকম ঘটনা, এরকম অভিযোগ, সংশয়, এগুলো নিয়ে তো নিয়মিত এরকম বিভিন্ন, আমি একটা ঘটনা বললাম, এরকম বহু ঘটনা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তো ওঠেই। আর সেই সঙ্গে প্রশ্ন ওঠে, যদি পুলিশের বিরুদ্ধেই আমাদের এরকম সব অভিযোগ থাকে, জানাবো কোথায়? এবার এটা বিরোধীদেরও বক্তব্য হতে পারত, কিন্তু যেখানে তৃণমূল নেত্রী রয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি থাকতে রাজ্যে বিরোধীদের বলার কোনো সুযোগই থাকবে না। আমি এটা একদম 100% নিশ্চিত হয়ে গেছি, জানেন তো। তিনি যথারীতি এমন একটা বন্দোবস্ত আগ বাড়িয়ে নিয়ে নিয়েছেন, যেটার পরে এই নিয়ে প্রশ্ন করার জায়গাও থাকছে না। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এরকম অভিযোগ থাকলে ওই স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্টস অথরিটিকে জানাতে। এর জন্য একটা কমিটি আছে, যেটার কথা আপনারা হয়তো জানতেন না, কিন্তু সেই কমিটি যে তৈরি হয়েছে বা আগের কমিটি পুনর্গঠিত হয়েছে, সেটা কিন্তু সরকার ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। পুলিশ যদি এফেক্টিভ হয়, অনেক কিছু সলভ হয়ে যায়। কেউ কেউ ইললিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, কখনো হুঁশিয়ারি তো কখনো ঘুরিয়া বার্তা। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বারবার প্রকাশ্যে বলতে হচ্ছে কথাগুলো। প্রশ্ন হলো, লাভ কি হচ্ছে? একদিকে পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ বাড়ছে, আর একদিকে পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের ওপর হামলার ঘটনা। রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলছে বিরোধীরা। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীও বলছেন পুলিশের একাংশের আচরণ সঠিক নয়। পুলিশের হাজারো ভালো কাজগুলো এমন নানা কারণে কি আঘাত পাচ্ছে না? প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। লোকাল থানায় যারা দায়িত্বে আছেন, তারা কি করছেন আমি আর বললাম না। অ্যান্টি করাপশন সেলও তৈরি করেছি বাংলায়, মনে রাখবেন। এবং আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কমিটি পুনর্গঠন করলেন মুখ্যমন্ত্রী। স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্টস অথরিটি নামে 4 সদস্যের কমিটি গঠন হচ্ছে। কমিটির শীর্ষে তথা চেয়ারম্যান পদে থাকছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। মেম্বার কনভেনার হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাকি 2 সদস্য স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। লকআপে মারধর, পিটিয়ে খুন, এমনকি ধর্ষণের মতো অভিযোগও করা যাবে এই কমিটির কাছে। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে কোথায় যাবে আমজনতা? সবার পক্ষে কি আদালতে যাওয়া সম্ভব? তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগের জন্য এই কমিটি সারা দেশেরই পুলিশ রিফর্মসের একটা অংশ। 2006 সালে প্রকাশ সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সব রাজ্যে পিসিএ তৈরি করতে হবে। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পিসিএ তৈরি নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে চেয়ারপারসন হবেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য পুলিশের আধিকারিক থেকে সুশীল সমাজের প্রতিনিধিও থাকতে পারেন কমিটিতে। রাজ্যের পুলিশ কমপ্লেন্ট অথরিটি নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টে। 18 এপ্রিল 2024 একটি জনস্বার্থ মামলা শুনানিতে এই প্রশ্ন তোলে আদালত। বাংলাতে গঠিত হলো পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে এই কমিটির সর্বোচ্চ ক্ষমতা শুধুমাত্র সুপারিশেই সীমাবদ্ধ। একাধিক রাজ্যে এই কমিটি শুধু নামেই রয়েছে বলেও অভিযোগ। তাহলে কি দাঁড়ালো? আপনারা এইটা বলতে পারবেন না যখন যে এইরকম একটা কমিটি আছে, এটা তো জানতাম না, তাহলে এটাকে পুনর্গঠন কি করে হলো? মানে আগে থাকলে তবেই তো পুনর্গঠন হয়, গঠন তার মানে হয়েছিল, এটাও বলার সুযোগ থাকবে না যে হয় জানতে পারো না। আসলে রাজ্য যে স্বতঃস্ফূর্ত হয়ে এই
কমিটি তৈরি করেছে, তার মানে ব্যাপারটা এরকম নয়। রাজ্য বাধ্য হয়েছে এই কমিটি পুনর্গঠন করার জন্য, মানে এটা যেহেতু কোর্টের নির্দেশ, ওই জন্যই সম্ভবত পুনর্গঠন শব্দটা লেখা হয়েছে, জানেন তো। নইলে আগের কমিটি, এই যে এবারেরটা এত ঢাক ঢোল পিটিয়ে জানানো হলো, আপনি জানলেন যে মাথার ওপর রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়, বা ওর মধ্যে যে রাজীব কুমার আছেন, বিনীত গোয়েল আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, এরা যে আছেন, এটা তো এখন জানলে, আগেরগুলোতে কারা ছিল জেনেছেন? মানে তখন গঠনকালে জানার খুব একটা দরকার পড়েনি, এখন পুনর্গঠনকালে আপনারা জানতে পারলেন। হয় এরকম অনেক কিছু হয়, আপনারা জানতে পারেন না। দেখুন 2006 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই কমিটিগুলো তৈরি করতে, প্রত্যেক রাজ্যেই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি করতে। শুধু রাজ্য স্তরে নয়, জেলায় জেলায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার জন্য কমিটি থাকবে। জেলায় ডিএসপি পদমর্যাদা পর্যন্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। তার ওপরের পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে রাজ্য স্তরের কমিটির কাছে অভিযোগ জানাতে যাবে। এইগুলো এরকম পরপর ধাপে ধাপে বলে দেওয়া ছিল, মানে এটা সুপ্রিম কোর্টেরই পর্যবেক্ষণ ছিল। এবার প্রশ্ন হচ্ছে, এত বছর আমাদের রাজ্যে শীর্ষ আদালতের এই নির্দেশ কি কার্যকর হয়নি? ওই কোথাও গিয়ে 22 তারিখ যখন সরকার জানালো যে এরকম কমিটি পুনর্গঠন হয়েছে, এটা হঠাৎ করে 22 তারিখেই কেন বলতে গেল? কারণ হাইকোর্টে এই প্রশ্ন এসছিল, আপনার মনে যেরকম প্রশ্ন এসছে হাইকোর্টেও সেরকম প্রশ্ন এসছে, যেরকম কমিটি কি ছিল? মানে পুরোটাই ওই আগের গঠন, মানে গঠন কোট অ্যান্ড কোট, এবার পুনর্গঠন, এই ঘোষণা, সমস্ত কিছু আসলে ওই কোর্টের ঠেলায়। দেখুন এতদিন পরে যখন রাজ্যে পুলিশ কমপ্লেন অথরিটির কথাটা বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হলো, তখন কিন্তু আরও একটা, মানে আমরা ধরে নিচ্ছি আগের এই কোর্টের ঠেলা এই বিষয়গুলো যদি আপনি ভুলেও যান, ওই প্রথমে যেটা বললাম সেই দিকটা যদি আমরা একটু মাথায় রাখি, সেটাকেই যদি আমরা ধ্রুব সত্য বলে ধরে নিই, মানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি রাজ্যে মানুষের হয়েই কথা বলছেন এবং বিরোধীদের মানুষের যে কোনো ইস্যু নিয়ে, যে কোনো অভাব অভিযোগ নিয়ে কথা বলার সুযোগটা কেড়ে নিতে উদ্যোগী হয়েছেন, সব দায়িত্ব তিনি নিয়েছেন। তাহলে কি আমরা ধরে নেব রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন পুলিশ এতদিন নিরপেক্ষভাবে কাজ করছিল না, বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন উঠছে তখন পুলিশের কাছে গেলেও পুলিশ সেই অভিযোগগুলোকে ঠিকভাবে নিচ্ছে না? মানে যদি এগুলো নাই হয় তাহলে তার কমিটি পুনর্গঠন করার দরকার পড়ে না। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন। ফলে প্রশ্নটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করার কথাটা আসছে কিভাবে? কারণ এই রাজ্যে পুলিশ তো তৃণমূলের অংশ হিসেবে কাজ করে। মুখ্যমন্ত্রী একটা নিজের মতন করে কমিটি করেছেন, অ্যাজ ইফ মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকু হবে, মুখ্যমন্ত্রী যেটা বলবেন না সেটা হবে না। এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রশাসন খানিকটা কাজ করবে, তার সুযোগ দেওয়া নয়। এতে মানুষের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। এগুলো তো প্রত্যেকটা ইতিবাচক পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে সরকারের সেতুবন্ধন আরও নিবিড়ভাবে করতে চান। সরকার তার যদি চোখ এবং কানের সংখ্যা বাড়ায়, এ তো ভালো কথা। আর সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ছিল, ওখানে আমার মনে হয় সে সিভিল সোসাইটি থেকে লোক নেওয়া উচিত ছিল এই কমিটিতে, বিকজ এটা টোটাল একটা অফিসিয়াল বডি মতন হয়ে যাচ্ছে। অলরেডি 3 জন আছেন যারা সার্ভিং গভর্নমেন্ট অফিসিয়ালস, আর জাস্টিস অসীম কুমার রায় উনিও একটা পাবলিক অফিস অ্যাকসেপ্ট করেছেন, উনি ওই পাবলিক অফিসে কাজ করছেন। তো এখানে সেভাবে বলতে গেলে কোনো সিভিল অথবা ইমিনেন্ট অন্য কোনো আইন জানা অথবা হিউম্যান রাইটস ব্যাপারে ইমিনেন্ট পার্সনস, তাদের কাউকে নিলে ভালো হতো, যারা একটু নিউট্রাল মনোভাব রেখে এই পুরো পুলিশের বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আসবে সেগুলো দেখবেন সেভাবে। দেখুন কারণ যাই হোক, ঠেলা যারই হোক, একটা আমরা কিছু তো পেয়েছিলাম যে ঠিক আছে আমাদের মনের মধ্যে কোনো যদি অভিযোগ জমা হয় সেগুলো অন্তত কোথাও গিয়ে বলার জন্য একটা কমিটি তো পেয়েছিলাম। কিন্তু দেখুন সবার কি বক্তব্য, সবাই বলছেন যে এই পুলিশ কমপ্লেন অথরিটিটা আসলে কোথাও গিয়ে সরকারের একদম
আপন কমিটি হয়ে গেল, সবাই আপনজন সরকারে। এটা কি করে, এটা আবার যেখানে পুলিশের নিরপেক্ষতার বিষয়টা বিচার করবে সেই কমিটিটাও কি নিরপেক্ষ? এও একটা প্রশ্ন উঠে গেলে এর পরে আর কি করবেন বলুন তো? দেখুন, শুধু যে ওই বিভিন্ন রাজনৈতিক দল বিরোধীরা, ঠিক আছে, বিরোধীরা এরকমই ভাবে, আপনারা জানেন। কুণাল ঘোষের মতো মনে হচ্ছে যে একটা ঠিক তো একটা মানুষের সাথে মেলবন্ধনের জন্য, সেতু বন্ধনের জন্য একটা কমিটি করা হলো মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তার মনেও প্রশ্নটা জেগে গেছে যে এই কমিটির নিরপেক্ষতার জায়গার থেকে এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। কারণ সুপ্রিম কোর্ট যা বলেছিল, এই যেরকম মানবাধিকার কর্মী বা সুশীল সমাজের প্রতিনিধিদের এই কমিটিতে রাখতে, রাজ্যের কমিটিতেও তেমন কেউ নেই, তাহলে কি পুলিশকে দিয়েই নিরপেক্ষ বলে প্রমাণ করতে হবে? বা পুলিশই কি চাইবে নিজেদের নিরপেক্ষ নয় এই সার্টিফিকেটটা দিতে? মানে এরকম কিছু প্রশ্ন যদি ওঠে, সেটাকে অবান্তর বলা যাবে? কিন্তু এরকম তো হওয়ার দরকার পড়বে। পরিস্থিতি তো চারপাশে যা, এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে। হাতে গরম একটা এরকম পরিস্থিতি রয়েছে। জলপাইগুড়িতে এক কংগ্রেস কর্মী খুন হয়েছে। অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস কর্মী, এইটাই অভিযোগ। এবার সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তারপরেও ওই তদন্তকারীদের নিয়ে প্রশ্ন উঠে গেছে, যে প্রশ্নগুলো কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি, এই কমিটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই কমিটির সামনে বিচার্য কিছু বিষয় যখন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে, তখন মনে হচ্ছে আজ কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো জানেন আপনারা, না বললেই না। দেখুন, আমরা জানি যে পুলিশে ছুলে 36 ঘা, এটা কথার কথা, বাস্তব কথা হয়তো ঘায়ের আরও বেশ কয়েক গুণ আর কি। কিন্তু যাই হোক, চোপড়ার থেকে জলপাইগুড়ি যা ঘটছে তাতে তো বলতে হচ্ছে পুলিশকেই 36 ঘা। এটাও তো এখন দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে পুলিশকে কোপ, পুলিশকে গুলি। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে সেটাও আপনারা বুঝতে পারছেন। বোঝার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনা কি কম পড়েছে? গণপিটুনির ঘটনাটা মাঝখানে মাথাচাড়া দিয়েছিল, সংক্রামক রোগের মতো ছড়াচ্ছিল, তারপর একটু যেন লাগাম পড়েছিল বলে মনে হচ্ছে, স্বস্তি পাচ্ছিলাম জানেন তো। কিন্তু আবার সেই গতকাল রাতে এই জলপাইগুড়ির ময়নাগুড়িতে একজন খুন হয়েছেন, একজন কংগ্রেস কর্মী মানিক রায়। মানিকের স্ত্রী বলেছেন যে 30-35 জন মিলে মানিককে ঘর থেকে বের করে বাড়ির সামনের গাছে বেঁধে এলোপাথারি মারে। এবং মানিকের স্ত্রীর দাবি, যারা মারধরে নেতৃত্ব দিয়েছে তারা তৃণমূলের লোক। 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার দেখুন, এটাকে আপনি সেই টিপিক্যাল ক্লাসিক্যাল গণপিটুনি বলে ধরবেন কিনা আমি জানি না। অনেকে মিলে মেরেছেন, এটাকে গণপিটুনি বলতেই পারেন, কিন্তু এটার মধ্যে রাজনীতি রয়েছে। গণপিটুনির ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ সময় একটা অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে তারপর মারধর করা হয়। এক্ষেত্রেও হয়তো অভিযোগ ছিল, কিন্তু যেটা ওখানে যেরকম একটা চট জলদি বিষয়টা ঘটে যায়, এখানে কিন্তু তা না। এটার মধ্যে একটা পরিকল্পনা আছে, সেটা বোঝা যাচ্ছে। 5 জনকে পুলিশ ধরেছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাই কেন মারলো? মানিকের পরিবার বলছে জমি নিয়ে বিবাদ, জমিটা পাট্টায় পেয়েছিলেন মালিক। এই বিবাদটা এমন জায়গায় পৌঁছয় যে 2019 থেকে এলাকা ছাড়া ছিলেন তিনি। 5-5টা বছর পুরো ফ্যামিলি নিয়ে শিলিগুড়িতে থাকতেন। হয়তো কোথাও গিয়ে চারপাশে বিভিন্ন প্রতিশ্রুতি, আশ্বাস, এইসব দেখে মনে একটু বল পেয়েছিলেন। রোববার সবাই গ্রামে ফিরেছিলেন মানিক, আর তারপর থেকেই নাকি হুমকি দেওয়া হচ্ছিল। গতরাতে মারণ হামলা, দেখলেন তো, বেঘোরে একটা প্রাণ চলে গেল। এটাকে গণপিটুনি বলুন, রাজনৈতিক আক্রমণ বলুন, যেভাবেই বলুন, আসল কথা বা শেষ কথা সেটা তো খুব সিম্পল। আমাদের এক সহনাগরিক মারা গেল, পুলিশ কি করলো? সন্ধ্যায় খবর পেলাম যে
খুনে অভিযুক্ত ধৃত 5 জনের জেল হেফাজত হয়েছে। পুলিশ নাকি নিজেদের হেফাজতেই নিতে চায়নি এই কজনকে, তাই জন্য যথারীতি এদের জেল হেফাজত হয়ে গেছে। অথচ দেখুন এখনও সব অভিযুক্ত ধরা পড়েনি। তারা কারা, কোথায় পালিয়ে যেতে পারে, এগুলো জানতে তো ধৃতদের পুলিশের জেরা করা দরকার। মানে এটাই তো দস্তুর, আমরা তো এরকমই শুনেছি, এরকমই ঘটতে দেখেছি। তাহলে পুলিশ ক্ষেত্রে হেফাজতে চাইল না কেন? ধৃতরা শাসক দলের লোক বলে নাকি পুলিশ ইদানিংকালে যা যা ঘটছে তাদের ঘটনাগুলো দেখে একটুখানি ভয় টয় পেয়ে গেছে, একটু শেকি হয়ে গেছে, হয়তো ভাবছে যারা গণপিটুনি দিতে পারে তাদের জেরা করতে গিয়ে আবার যদি কিছু ঘটে যায়। চোপড়ার ঘটনা, জলপাইগুড়ির ঘটনা, এগুলো কি পুলিশ সিস্টেমের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে? ভালো ঠেকছে না, জানেন তো, গোটা ব্যাপারটা একদম ভালো ঠেকছে না। পুলিশ কর্তারা বলছেন যে ওই 11 অভিযুক্তর কেউই অজ্ঞাত পরিচয় না, তাই আলাদা করে এই ধৃতদেরও জেরার প্রয়োজন নেই, হেফাজতে নেওয়ারও দরকার নেই। অজ্ঞাত পরিচয় নয় মানে পুলিশ এদের সবাইকে জানে, এদের সবটা জানে। এরা কী ধরনের মানুষ এটাও নিশ্চয়ই জানতো। তাহলে এদের জেরা না করেই বা বাকিদের না ধরেই এদের সম্পর্কে কি কোনো সিদ্ধান্তে পৌঁছে বসে আছে পুলিশ? ধারণাটা কি বলুন তো, ওটা দোষী না নির্দোষ? মানে সবই যখন জানা তখন তো এটাও জানা নিশ্চয়ই। বাট 6 দুষ্কৃতী এখনও অধরা, সে তাদের ধরার কাজটা কি এখন পুলিশের জরুরি বলে মনে হচ্ছে, নাকি সেটাও তারা অজ্ঞাত কুলশীল নয় বলে, সব জানা বলে পুলিশ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে? 5 বছর আগে এরা মানে টেমচে পার্টির লোক আমার এর নামে একটা মিথ্যা মামলা করছিল। তারপরে আমরা ভয়ে শিলিগুড়ি চলে যাই। রবিবারে আসি, এখানকার লোকগুলো বলে কি তোমরা কার অর্ডারে আসো, এখানে কার জায়গায় আসো, তোমরা কি কাউকে বলছো কার অর্ডারে এখানে বসলা? আমি কি আমাদের জায়গায় আমরা আসি, আমরা পঞ্চায়েতকে তবু বলছি, কাউকে পঞ্চায়েত টেঞ্চায়েত আমরা ওগুলো ধার ধারি না, আমরা প্রধান এগুলো ধার ধারি না, আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ, গাছে বেঁধে রাখে, ভুজালি লাঠি টাঠি দিয়ে রড দিয়ে মারছিল। প্রায় 30-35 জন আসছিল, কিন্তু পরিচিত আর কি 10-12 জন। দেখুন, যতক্ষণ না সব অভিযুক্ত গ্রেফতার হচ্ছে ততক্ষণ মানিকের পরিবারের শান্তি নেই। দুটো নাবালক ছেলেকে নিয়ে মানিকের স্ত্রী কোথায় থাকবেন, কিভাবে কাটাবেন, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। অভিযুক্তরা ঘরটাই তো ভেঙে দিয়েছে এই বর্ষায়। সব দিক থেকেই মনে হচ্ছে মাথার উপরে ছাদটা হারিয়ে ফেলেছে এই পরিবারটা। মাস কয়েক আগে ওই ময়নাগুড়িতেই তো টর্নেডো আছড়েও পড়েছিল, মনে আছে আপনাদের? কীভাবে বাড়ি ঘর খানিকক্ষণের টর্নেডোতে একদম বিধ্বস্ত হয়ে গেছিল। মানিক রায়ের পরিবারকে দেখে মনে হচ্ছে তাদের ওপরেও একটা মারাত্মক টর্নেডো আছড়ে পড়েছে। 2 নাবালক সন্তানের সামনেই মানিককে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। বড় ছেলে, কতই বা বয়স, সে বাবাকে মার খেতে দেখে দৌড় শুরু করেছিল। প্রায় আধ ঘন্টা দৌড়ে নদী পেরিয়ে থানায় পৌঁছয়, তারপর পুলিশ আসে। ততক্ষণে মানিক, ওই ময়নাগুড়ির কংগ্রেস কর্মী, আধমরা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বাঁচানো যায়নি। দেখুন, জলপাইগুড়ি জেলা কংগ্রেস কালকেই রাস্তায় নামছে, জলপাইগুড়ি থানার মোড়ে বিক্ষোভ হবে, এগুলো সব হবে। রাজ্যেও হয়তো বিভিন্ন জায়গায় এ সমস্ত নিয়ে কথাবার্তা উঠবে ঠুটবে। প্রশ্ন হচ্ছে, জেসিবি বা জয়ন্তের সাথে দূরত্ব তৈরি করেছিল তৃণমূল, এই ময়নাগুড়ির অভিযুক্তদের ক্ষেত্রেও কি শাসক দল দূরত্ব তৈরি করবে? যারা এই কংগ্রেস কর্মীকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ, তাদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল বলেই ঘটনাটা ঘটেছে, এভাবে তারা দেখবেন কি? মানে এগুলো সবই অপশান, জানেন তো। শাসক দল কীভাবে দেখবেন তারাই জানেন। তবে এরা কোথাও গিয়ে শাসক দলের সাথে যুক্ত কি না, আমার ধারণা সেটা ভাবতে বা বুঝতে তাদের বিশেষ খাটনি করতে হবে না। ওই পুলিশ তো বলেছে এরা অজ্ঞাত কুলশীল নয়, পুলিশের কাছে গিয়ে জেনে নিলেই হয়ে যায়। দেখুন, বিন্দু বিন্দু করে যেরকম সিন্ধু হয়, তেমন ব্যক্তি ব্যক্তি করতে করতে বিষয়গুলো দলের দিকে যে যায়, এটা কিন্তু সব সময় অস্বীকার করা যায় না। গাছের মধ্যে বাঁধিয়ে রাখছিল, আমি দৌড়ে দৌড়ে থানা গেছিলাম। তুমি থানাতে গেলা? থানাতে গিয়ে কি পুলিশকে বললা? কি বললা? বাবাকে মারতেছে ওখানটা,
আর তারপরে পুলিশ হচ্ছে আমাকে নিয়ে গাড়িতে করে আসলো। তারপরে আসছে এখানে কেউ নেই ওখানটায়, ওদিকে গোটা লোক জড়ো ধরেছিল। ওখানটায় বললো, একটা ছেলে বললো ওখানটায় মালিককে বাইরে রাখছে। তারপরে ওখানটায় যায় বাথরুম গুলো খুললো, খুলে গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে আসছে। হ্যাঁ, দক্ষিণ বাংলায় এই ধরনের নগ্নতা প্রতিদিন প্রকাশ পায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ বা জলপাইগুড়ির মতন জায়গায় এই ধরনের রাজনৈতিক খুন আমরা চিন্তাই করতে পারিনি। মানে গোটা বাংলার কালচারটাই বদলে যাচ্ছে, এটাই তো বললেন। এক সন্তান চোখের সামনে দেখলো বাবাকে মার খেতে, পুলিশকে নিয়ে যখন সে পৌঁছলো তখন বাবা মৃত্যু পথযাত্রী দেখলো সে। এরকম পরিস্থিতিতে এই ছেলেটা কি ভাবছিল জানি না। এরকম জায়গায় একজন সন্তান কি ভাবতে পারে, সেগুলো ভাবতে পারছেন? যদি ভাবতে পারেন তখন হয়তো আপনারাও ভাববেন। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? অমোঘ প্রশ্ন। 6 বা 7-এর দশক হবে, রাতের কলকাতায় নিঝুম আধারে আকণ্ঠ মদ্যপান করে বাড়ি ফিরতে গিয়ে বাড়ির গলিটাই হারিয়ে ফেলেছিলেন এক তরুণ বোহেমিয়ান। তখন কি তিনি ওই স্বগতোক্তির মতো করেই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন ওই কংক্রিটের ফাঁক দিয়ে দেখা যাওয়া ওই ছোট্ট এক ফালি কালো আকাশটাকে? যেতে পারি, কিন্তু কেন যাব জানি না। যেরকম এই ছেলেটার মনের পরিস্থিতি আমাদের জানা নেই। কবি শক্তি চট্টোপাধ্যায় গন্তব্য সেদিন কোথায় ছিল বলুন তো? দিকশূন্যপুরে। যাব কি যাব না, দোলাচলে ভুগছিলেন। দেখুন, এই দোলাচলেই তো শেষ পর্যন্ত শক্তি কবি চলে গেলেন 1995-এ। কিন্তু কবির রেখে যাওয়া প্রশ্নের তো মীমাংসা হলো না এই 30 বছরেও। 30 বছর কেটে গেছে। কলকাতার বুকে একই দোলাচল কি আজ এই পোড় খাওয়া এক রাজনীতির মনেও দোলা দিয়ে গেল? যেতে পারি, কিন্তু কেন যাব? মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে মনে প্রশ্নটা নিজেকেই করছেন? প্রশ্নটা কি তিনি ঘনিষ্ঠ মহলেও ছুড়ছেন, নাকি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন শটান দিল্লিতে? তা যদি হয়, কোন ঠিকানায়? আকবর রোড, নাকি দীনদয়াল উপাধ্যায় মার্গে, নাকি সংসদ মার্গের নীতি আয়োগের অফিসে? কেন বললাম? আজ দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাওয়াটা নিয়ে মানে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের থাকে, এখানে রাজ্য সরকার, তিনি রাজ্য সরকারের প্রধান, ওখানে যাবেন, এটা কোনো খবর নয়। খবরটা এই জন্যে গুরুত্বপূর্ণ যে ওখানে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দিতে যাবেন বলে ঘোষণা করেছিলেন। সেই নীতি আয়োগ যেখানে ইতিপূর্বে বেশ কয়েকবার তিনি যাননি, সেই নীতি আয়োগ যেখানে অন্য অনেক মুখ্যমন্ত্রী যাবেন না বলে ঠিক করেছিলেন, তখনও কিন্তু তিনি যাবেন বলেছিলেন, কিন্তু গেলেন না। কালও যাবেন কি না তাও স্পষ্ট করে বলেননি, অথচ কাল পর্যন্ত স্পষ্ট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। মানে কাল ছিল একেবারে রোদ ঝলমলে ওয়েদার, আর আজ বঙ্গোপসাগরে একদম বিনা পূর্বাভাসে নিম্নচাপ হয়ে গেল, চারপাশ থেকে ঝাপসা হয়ে গেছে বৃষ্টির একদম এত দমক। হঠাৎ এই যে হাওয়া বদল হলো কেন বলুন তো? কারণ কি শুধু এই বিরোধী জোটের নীতি আয়োগের বৈঠকটা বয়কট? দেখুন, কেন্দ্রীয় বাজেটে একপেশেভাবে বিহার আর অন্ধ্রপ্রদেশকে বরাদ্দ পাইয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে ইন্ডিয়া ঐক্যের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এইটা অবধি ঠিক ছিল। এবার প্রস্তাবটা দিয়েছিলেন আর কি ওই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। কংগ্রেস শাসিত 3 রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সাড়াও দিয়েছেন। পাঞ্জাবের ভগবন্ত মান, কেরলের পিনরাই বিজয়ন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, এরাও বলে দিয়েছেন যে আমরাও যাব না। সকলে একে একে না করে দিয়েছেন। এই পরিস্থিতিতে হ্যাঁ ছিলেন কে? হ্যাঁ ছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু আজ একেবারে না করে দিয়েছেন, কিন্তু সেটা ফাইনাল না, এটাও বলা যাবে না, আজকের জন্যে না। তাহলে মুখ্যমন্ত্রী তিনি কি একটু দোলাচলে রয়েছেন, নাকি তিনি দোলাচলে রেখে দিয়েছেন? হ্যাঁ, দোলাচলে কাকে রেখেছেন? কেন নীতি আয়োগকে?
কেন্দ্রীয় সরকারকে, ইন্ডিয়া ঐক্যে, বা বলা ভালো কাকে নয়। দেখুন, কেন্দ্রীয় বাজেটে বিহার, অন্ধ্রকে এক পেশে বরাদ্দের বিরোধিতা তো তৃণমূলও করেছে, কিন্তু বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বক্তব্যে শুধু টেবিল চাপড়ানো নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, নিজের মতো করে রেখেছেন। সেটার সঙ্গে কংগ্রেসের ধুয়ো ধরার কোনো বিষয় নেই। মানে কংগ্রেসের যে বিরোধিতা, সেই বিরোধিতা আর তৃণমূলের বিরোধিতা এক নয়, আলাদা। তৃণমূলের বিরোধিতা তাদের নিজস্ব, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে একদম সুচারুভাবে। এবার ভেবে দেখুন, বয়কটের ডাকটা যদি কংগ্রেস দিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটা কতটা সরল হতো। হ্যাঁ, খুব সহজ সরলভাবে জানিয়ে দিতে পারতেন। জোট সঙ্গীদের না জানিয়ে এরকম এক পেশে অভিযোগ নেওয়া, এক পেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম অভিযোগ তুলতে পারতেন তিনি। তাই তো বিষয়টা তাই দাঁড়ায় আর কি, যে এরকম কাজ তো তিনি আগেও করেছেন, অতীতেও করেছেন। বিশেষ করে এই সদ্য বিরোধী দল নেতা যখন ঘোষণা করেছে কংগ্রেস, তখনও তো তাদের মনোভাবটা অনেকটা এরকমই ছিল, একই অভিযোগ তারা তুলেছিল। এবার সেক্ষেত্রে বয়কটকে বয়কট করার একটা কারণ তৃণমূলের হাতে থাকতো, কিন্তু এখানে প্রস্তাবটা পেরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। মানে কংগ্রেসের দাদাগিরির অভিযোগ, সেটা তো এক্ষেত্রে খাটে না। তাই জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায় থমকালেন? দেখুন, অনেকেই জানি দূরবীন নিয়ে বসেই দিল্লির থেকে তার দিকে নজর রাখছিলেন, কি করেন, এলেন কি। কেউ কেউ তো এগিয়ে এরকম বলতে শুরু করেছিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখাচ্ছেন সেটাই ঠিক পথ। আরে দেশের স্বার্থ, একজন মুখ্যমন্ত্রী অঙ্গরাজ্যের, তিনি এসে তাতে অংশ নেবেন, এটাই তো ঠিক কাজ, দেশের জন্য ঠিক কাজ। তারাও দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে যেতে থেমেছেন। হ্যাঁ, থেমেছেন, কিন্তু এখনও মুখ ঘুরিয়ে ঘরে ঢুকে যাননি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলেননি তিনি ফাইনালি আর যাবেন না। এবার কেন সরাসরি বলে দিলেন না যে যাবেন না? এখানেও একটা বার্তা আছে, জানেন তো। 100 দিনের কাজ, আবাস, এই সমস্ত প্রকল্পগুলো মিলিয়ে কেন্দ্রের কাছে যে মোটা টাকা পাওনা, এটা তো আর কোনো লুকোচাপার জায়গা নেই। বারবার এই পাওনাগুলো মেটানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবং রাজ্যের এই টাকার দরকার আছে। নীতি আয়োগের নেমন্তন্ন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই তার কি দাবি দেওয়া থাকবে, তিনি কি বলবেন, সেগুলো তৈরির নির্দেশও কিন্তু দিয়ে দিয়েছিলেন। সেই বকেয়া আদায় করে আনতে পারলে রাজ্যের প্রচুর সুবিধা হবে, সেটা তিনি খুব ভালো করে জানেন। কিন্তু জোট শরিক হিসেবে ইন্ডিয়া ঐক্যের কাছে বিশ্বাসযোগ্যতা, সেক্ষেত্রে কিন্তু জলাঞ্জলি দিতে হতো। কারণ ওই বললাম, এটা সিদ্ধান্তটা কংগ্রেসই হলে তার পক্ষে হয়তো এই রাজ্যের স্বার্থ দেখাটা অনেক সহজ হতো। কারণ রাজ্যের ক্ষেত্রে তিনি তো ওই ইন্ডিয়া ঐক্য মানেননি। কি দেশের ক্ষেত্রে রাজ্যের স্বার্থে যে সিদ্ধান্ত তিনি নিতে পারতেন, সেটা এইভাবে যখন ওই আরেকজন আঞ্চলিক নেতা অর্থাৎ ডিএমকে মুখ্যমন্ত্রী তিনি এরকমভাবে সেই একইভাবে ডেকে দিয়েছেন, সেক্ষেত্রে তখন তো কংগ্রেসের হিসেবটা ইন্ডিয়া ঐক্যের ক্ষেত্রে এক্ষেত্রে খাটবে না। ফলে তিনি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যেতেও চান, মানে তৃণমূল নেত্রী হিসেবে নয়, তাহলেও তো ব্যাপারটা কোথাও গিয়ে ওই ইন্ডিয়া ঐক্যের ক্ষেত্রে খারাপ লাগতে পারে, খারাপ দেখাতে পারে। তার পজিশন নিয়ে একটা বা তার মানসিকতা নিয়ে, কোথাও গিয়ে উদ্দেশ্য নিয়ে, সবথেকে বড় কথা সেটা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। কিন্তু ধরুন তিনি এই সব কিছু উপেক্ষা করলেন রাজ্যের জন্য, করতেই পারেন, তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু গিয়েও যদি কিছু না পেতেন, মানে বকেয়ার জন্য দরবার তিনি তো আজ করছেন না, সেই কবে থেকে করছেন, যদি এবারও না হয়ে যেত তার দরবারটা, ব্যর্থ হতো, হয়তো সেটা ভেবেই থামলেন। কেন্দ্রীয় সরকারকে এটা বোঝাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক ডাকেই চলে আসবেন না, তিনি আসবেন তখনই যখন কিছু পাওয়ার জায়গাটা নিশ্চিত থাকবে। আবার কংগ্রেস হাইকমান্ডেও নিশ্চয়ই একটা বার্তা পাঠানো গেল। 28 তারিখে এই প্রদেশ কংগ্রেস নেতাদের সাথে বৈঠকে বসবেন রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া। বাংলার জন্য ওই প্রদেশ কংগ্রেস সভাপতি হয়তো বাছাই হবে সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিল্লির কংগ্রেসকেও বার্তা দিলেন, দিল্লিতে একতা যদি চান এবং মমতাকে যদি চান,
তাহলে পশ্চিমবঙ্গে ভেবে চিনতে সভাপতি বাছাই করুন। এমন কাউকে করবেন না যিনি এখানে সারাক্ষণ ইন্ডিয়া ঐক্যটা ভাঙার ব্যবস্থা করছেন বা আমাদের বিধছেন। দেখুন, এই ইন্ডিয়া ঐক্যের 235 থেকে তৃণমূলের 29 যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু লোকসভার হিসেবটা অনেকটাই ঘেটে যাবে, মানে ঐক্যটাকে আর ঐক্য বলা যাবে না। এবার রাজ্যসভার হিসেব সেটা তো আরও আলাদা। এই সমস্ত ভেবেই বোধহয় 7, 17 অনেক অঙ্ক, বুঝলেন তো? ওই জন্যই যেতে পারি, কিন্তু কেন যাবটাই আসল লাইন। অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণারও একটা লাইন রয়েছে, যে মোড়ে আপনা ভাবে তার ঘরে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভৌগোলিকভাবে তিনি এখনও নিজের ঘরেই রয়েছেন, সেটা আমরা দেখছি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি ওই একটা তেমাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছেন। তার 3 দিকে 3 রাস্তা গেছে বেঁকে। একটা রাস্তা গেছে নীতি আয়োগ হয়ে দিল্লির বিজেপি অফিসে, একটা রাস্তা যাচ্ছে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাড়ি হয়ে ইন্ডিয়া ঐক্যে, আর একটা রাস্তা যাচ্ছে সরাসরি কংগ্রেসের অফিসে। 29 জন সাংসদ, 220-র ওপর বিধায়ক, 113টা পুরসভা, 90% পঞ্চায়েত, এই সবগুলো যার পকেটে, তার তো অপশান নিয়ে ভাবার প্রয়োজন নেই। দেবী অন্নপূর্ণার মতো তিনি বলতেই পারেন যে মোড়ে আপনা ভাবে তার ঘরে যাই। এবার প্রশ্ন হচ্ছে, এই আপনা বানানোর বার্তাটা কার কাছ থেকে আসবে আর কিভাবে আসবে? হয়তো তারপরেই ঠিক হবে যেতে পারি এই জন্যে যাব। এটা একদম নিশ্চিতভাবে এই ব্যাপারে কিছু বলার মতো কোনো জায়গায় আমরা নেই। কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সময়োপযোগী, যেটা ঠিক মনে করবেন সেরকম সিদ্ধান্ত তিনি কর্মসূচি তিনি নেবেন। উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার, তবে বারবার করে মাথায় রাখতে হবে সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয়, সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মানা উচিত। কুণাল ঘোষ বললেন যে কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে। এবার একটা কর্মসূচি ছিল নীতি আয়োগের বৈঠক, সেটা যথারীতি হচ্ছে। আরেকটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? বদল কি সেখানে? দেখুন, নবান্ন সূত্রে উত্তরটা এখনও আমরা পাইনি, কিন্তু যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে মুখ্যমন্ত্রী কাল দিল্লি যাচ্ছেন। নীতি আয়োগকে বয়কট করা যায়, কিন্তু প্রধানমন্ত্রীর থেকে সময় চাইলেন, প্রধানমন্ত্রী সময় দিলেন, বৈঠক স্থির হলো, তারপর কিন্তু সেটা দুম করে বাতিল করা যায় না। বিশেষ করে কেন্দ্রের কাছে যদি এত টাকা পাওনা থাকে, যদি বৈঠক হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখতে পারেন। এর ইঙ্গিতটা আবার আমরা গতকাল পেয়েছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিযুক্ত রাজ্যীয় প্রস্তাব। জটিল, কিন্তু বিষয়টা আদতে খুব সহজ। মানে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের সাথে যোগ করে উন্নয়নের রাস্তা খোলা, যেখানে রাজনৈতিকভাবে বা এমনিও আইনগতভাবে উত্তরবঙ্গ বাংলারই অংশ থাকবে, কিন্তু উন্নয়নের মডেলে তা উত্তর পূর্বাঞ্চলের একটা অংশ হয়ে যাবে। এইটা আপনারা জানেন যে কালকেই সুকান্ত মজুমদার এই প্রস্তাবটা প্রধানমন্ত্রীকে দিয়ে এসছেন। রাজনৈতিক দিক থেকে কিন্তু একদম পুরোপুরি ঝুঁকিপূর্ণ প্রস্তাব, যাই বলুন, মানে এটা আগে ভাগে এটা বেরিয়ে আসাটা আমার কাছে যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে। তৃণমূল তো কাল থেকেই বঙ্গভঙ্গের অভিযোগ তুলতে শুরু করেছে, এবং তুলবে যে, এটাই তো স্বাভাবিক। অগ্র পশ্চাৎ বিবেচনা না করে এই প্রস্তাব দেওয়া হয়ে থাকলে তা কিন্তু রাজনৈতিক দিক থেকে একটা মারাত্মক ভুল। আর ইচ্ছাকৃতভাবে দেওয়া হলে তাহলে কিন্তু একটা ক্যালকুলেটিভ ঝুঁকি, হিসেব করে নেওয়া ঝুঁকি। এবার সেই ঝুঁকি হিসেবটা ঠিক না ভুল সেটা তো সময় বলবে। দেখুন, সাংস্কৃতিক মেরুকরণের এই চেষ্টা উত্তরবঙ্গে কতটা লাভজনক হবে তার গ্যারান্টি নেই, কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপির পক্ষে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। সুকান্ত মজুমদারের প্রস্তাবকে কেন্দ্র করে এখনই সংসদে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে, আর তৃণমূল সাংসদরা একদিকে হাসি মুখে, কারণ পড়ে পাওয়া 14 আনা একটা ইস্যু,
আর অন্যদিকে গলার দিক থেকে একদম তীব্র স্বরে এই প্রস্তাবের বিরোধিতা করছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ কি জানেন? উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের কেউ সরাসরি, কেউ মৃদুস্বরে এই প্রস্তাবকে সমর্থন করছেন। अभी उत्तर बंगाल के मांग ये सुकांत मजूमदार क्यों उठाते हैं वही बोल सकते हैं, लेकिन उनको याद रखना चाहिए ये तरह की मांग उठाना बंगाल के लोग, उत्तर बंगाल का लोग कभी नहीं पसंद करता है, मानते भी नहीं। और ऐसा उल्टा सीधा बात कहे तो सीपीएम जैसे पश्चिम बंगाल का शून्य बन गए, कांग्रेस भी जीरो बन गए, तो बीजेपी का भी 2026 में शून्य बनने का समय आ गया। কোনো লাভ হবে না। এমনি আমাদের উত্তরবঙ্গে নদীগুলোকে ব্রহ্মপুত্র বোর্ডের আন্ডারে নিয়ে আসা হয়েছে, কিন্তু আজ অব্দি ব্রহ্মপুত্র বোর্ড আমাদের উত্তরবঙ্গ নদীগুলির জন্য যে নদী ভাঙনের যে প্রক্রিয়া প্রতিরোধের জন্য যে ব্যবস্থা আজ অব্দি কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এর থেকে প্রমাণিত হয় যে উত্তরবঙ্গ শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গকে এই সরকার বঞ্চনা করছেন, কেন্দ্রের সরকার। বাংলা ভাগ করবো, একবার বলুক না বাংলায় যে বাংলা ভাগ করবো, একবার যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করবো, সেই জায়গা থেকে সে বাংলার লোক তাকে ফিরতে দেয় কিনা দেখে নিন না। 1.5 বছরের মধ্যে সরকার পড়ে যাবে, আবার বড় বড় কথাবার্তা বলছে। टीएमसी विरोध कर रही है। हमारे पास 3 करोड़ की आबादी है, पूरे बंगाल की आबादी 9 करोड़ है और 3.25 लाख करोड़ का पश्चिम बंगाल का बजट है, उसका 30% नॉर्थ बंगाल को मिलना चाहिए। যে নর্থ বেঙ্গলকে যদি তুমি ডেভেলপমেন্ট করতে যদি না পারো, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে বলছি যে তোমরা যদি না করতে পারো তাহলে তোমরা ছেড়ে দাও, তার দায়িত্ব ছেড়ে দাও। আর যদি তাহলে নর্থ বেঙ্গলের মানুষ দেখে নেবে নিজেদের মতো করে, বুকের উপর দিয়ে রক্ত যাবে তবুও নর্থ বেঙ্গল ভাগ হতে দেবো না। আরে নর্থ বেঙ্গলকে আগে বুকের রক্ত দিয়ে ভালোবেসে করুন না, ভালোবেসে দেখান। যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায় 800 কোটি টাকার বাজেট, তার মধ্যে 300 কোটি টাকাও তারা খরচ করেন না। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায়। উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সাথে যুক্ত করার নাম করে যদি একটা আলাদা রাজ্য করা যায়, তাহলে হয়তো এই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নিন, আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এই যে পরাজয় থেকে নজর ঘোরাতে আর নিজেদের ওদের গোষ্ঠীবাজি সেগুলো থেকে নজর ঘোরাতে এখন এই বঙ্গভঙ্গ আলাদা, কুচবিহার অমুক এইগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এক একজন এক এক রকম কথা বলে বাজার গরম করছে। দেখলেন এমন একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেল, যে বিষয়টার কিন্তু প্রেক্ষাপট আগের থেকে তৈরি ছিল, এখন এটা সেই ছাই চাপা আগুনে একটু ঘি পড়েছে। এবং যখন ঘি পড়েছে তখন তো সেই পুরনো দাবিগুলো আর নতুন করে সবার মনে পড়েই যাবে, তাই না? জন বার্লা তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন, রাজু বিস্তা দার্জিলিংয়ের উন্নয়নের দাবি তুলেছিলেন, এবং কেউ কিন্তু নিজের দাবিটা ভুলে যাননি। আর এখনকার বক্তব্যগুলো তো শুনলেন, সবার মনের মধ্যে খানিকটা প্রচ্ছন্নভাবে রয়েছে ব্যাপারটা। এবার সুকান্ত মজুমদারের এই প্রস্তাবটা শুধু টাইমিংয়ের দিক থেকে একটু গন্ডগোল হয়ে গেল কি না সেইটা ভাবছিলাম। ধরুন এখন যদি এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, এত কথাবার্তা সব কিছু বেরিয়ে যাওয়ার পর, এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রস্তাবটা আসে, তাহলে তো তিনি নিশ্চিতভাবে নাই বলবেন। কিন্তু যদি এটা সুকান্ত মজুমদার প্রকাশ্যে ঘোষণা না করতেন, যদি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাবটা দিতেন, তাহলে কি হতো? তখন ওই যে জিনিসটার জন্য এত সমালোচনা, অর্থাৎ বিহার এবং অন্ধ্রকে বিশেষ প্যাকেজ দেওয়া, তার মানে বাংলার সামনেও ওই একটা বিশেষ প্যাকেজের কোনোভাবে একটু ঘুরপথে হলেও অঙ্গ হওয়ার একটা রাস্তা খুলে যেত। হ্যাঁ, সেটা মেনে নিলে আবার কোথাও গিয়ে মানে সেটাকে একটা খারাপ দিকও থাকতো, কোথাও গিয়ে এই যথারীতি এই বঙ্গভঙ্গ সংক্রান্ত ইস্যুগুলো তখন অন্য পক্ষ আবার নতুন করে তুলে দিতেন কি না সেটাও তো গ্যারান্টি দিয়ে বলা যায় না, তাই না? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রস্তাবের ভালো মন্দ দুদিকই একটা খতিয়ে দেখার সুযোগ থাকতো। ভালো দিক কোনটা? ওই উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন তহবিলে উত্তরবঙ্গকে যুক্ত করলে রাজ্য সরকারের আর্থিক দায় কমবে, আর যদি উন্নয়ন না হয় তাহলে সেটা কেন্দ্রের ঘাড়ে
উত্তরবঙ্গ সংক্রান্ত যা যা জিনিস এখন রাজ্যের ঘাড়ে চাপছে, যে অভিযোগগুলো মাথার মধ্যে আছে বলেই উত্তরবঙ্গে সেভাবে এখনও তৃণমূল ফুল ফোটাতে পারছে না, সেই অভিযোগগুলোকে কেন্দ্রের ঘাড়ে ঠেলে দেওয়ার একটা সুযোগ থাকছে। কিন্তু আবার উল্টো ঝুঁকিও তো থাকছে, যদি উন্নয়ন সত্যিই হয়ে যায়, মানুষ কি এই কেন্দ্র রাজ্য এর ছাড় ওর ছাড় এই সমস্ত বুঝবে? তখন তো বকলমে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়ে যাবেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বাঞ্চলের খাতে যদি উন্নয়ন হয়, তাহলে নবান্নের খাতে তো আর ভোট হবে না। তবে প্রস্তাবটা আর কার্যকর হবে না, এটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই, সেটা পরিষ্কার বুঝতে পারছি। কারণ এখন যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করবেই করবে, আর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ভারতের বর্তমান গণতান্ত্রিক কাঠামোয় সম্ভব নয়। কেন্দ্রের বিজেপি সরকারের সেই ইচ্ছে রয়েছে বলেও তো মনে হয় না। তবে জলটা ঘোলা যদি হয়, তাহলে যে ছিপ ফেলার লোকের অভাব হবে না, সেটাও কিন্তু আমরা এই যাবতীয় গণ্ডগোলের মধ্যে থেকে বুঝতে পারলাম। মানে ধরুন অনন্ত মহারাজের মতো লোকজন যারা গ্রেটার কোচবিহার চান, রাজবংশী ভোট কাছে টানতে যাকে বিজেপি ওই রাজ্যসভায় পাঠিয়েও কোচবিহারে হেরেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে আবার দেখাও করেছেন, তাহলে এরকম জায়গায় এরকম বেশ অনেকেই যাদের পাগড়ির রং গেরুয়া, কিন্তু আবার গেরুয়াও নয়, নীল সাদাও নয়, সবুজও নয়, তিনি বা তারা এই পরিস্থিতিতে যে আবার চুকিতকিত খেলতে নেমে পড়তে পারেন, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। ফলে খেলাটা কে শুরু করবেন, কে খেলবেন, আর খেলায় শেষ পর্যন্ত কে জিতেছি বলে নাচতে শুরু করবেন বা আমাকে খেলতে দিতে হবে বলে দাবি তুলতে শুরু করবেন, এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গোলমেলে প্রশ্ন।